এভরিওয়ান, মডেল কোশ্চেন সেট 10 এর পর আমরা আবার চলে এসেছি মডেল কোশ্চেন সেট 11 সলভ করতে বায়োলজি এমসিকিউ থেকে। তো এখানে আমরা সব প্রথমে যে এমসিকিউটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 16টি মাইক্রোস্পোর মাতৃকোষ থেকে কটি পুংগ্যামেট উৎপন্ন হবে। আমরা জানি কি এক একটা মাইক্রোস্পোর মাতৃকোষ থেকে 4টি মাইক্রোস্পোর গঠন হয়। কারণ কি একটা মাইক্রোস্পোর মাতৃকোষ কিন্তু 2n বা ডিপ্লয়েড হয়ে থাকে। আমরা জানি এখান থেকে মিওসিস প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু আমাদের মাইক্রোস্পোর বা পোলেন উৎপন্ন হয়ে থাকে। তাহলে আমরা কি জানি এক একটা ডিপ্লয়েড কোষ থেকে মিওসিসের দ্বারা আমরা 4টে করে হ্যাপ্লয়েড কোষ উৎপন্ন করতে পারি। তাহলে 4টে করে যদি হ্যাপ্লয়েড কোষ উৎপন্ন হয়, এই 4টেই কি হচ্ছে মাইক্রোস্পোর বা পোলেন। আর আমরা জানি এক একটা পোলেনের মধ্যে দুটো করে, এখানে কিন্তু ভুল সবাই এইখানেই করবে যে স্যার 64টা অ্যান্সার হবে, কেননা স্যার 4 × 64, কিন্তু না, কোশ্চেনে আমাদের চেয়েছে গ্যামেট। আমরা জানি কি এক একটা মাইক্রোস্পোরের মধ্যে বা এক একটা পোলেনের মধ্যে যদি আমরা দেখি সেখানে কিন্তু দুটো করে গ্যামেট উপস্থিত থাকে, এক একটা পোলেনের মধ্যে দুটো করে পুংগ্যামেট উপস্থিত থাকে। তাহলে স্যার পোলেন উৎপন্ন হচ্ছে 64টা, কেন 464, এক একটা মাইক্রোস্পোর মাতৃকোষ থেকে 4টে করে পোলেন উৎপন্ন হবে। তাহলে 4টে করে পোলেন উৎপন্ন হলে মোট কতগুলো পোলেন উৎপন্ন হচ্ছে 64টা। আসলে এক একটা পোলেনের মধ্যে দুটো করে পুংগ্যামেট উপস্থিত থাকে, তাহলে 64 দুগুণে কত হবে স্যার 128টা। তাহলে স্যার আমাদের পুংগ্যামেট কতগুলো উৎপন্ন হবে 128টা পুংগ্যামেট উৎপন্ন হবে। সো আমাদের অ্যান্সার হবে এখানে 128টি। পরের কোশ্চেন যদি আমরা দেখি, বলছি টেস্ট টিউব বেবি উৎপাদন পদ্ধতিতে নিচের কোন প্রযুক্তির প্রয়োগ করা হয়। টেস্ট টিউব বেবি কিভাবে উৎপন্ন করা হয় না, টেস্ট টিউবের মধ্যে মেল গ্যামেট আর ফিমেল গ্যামেট অর্থাৎ শুক্রাণু এবং ডিম্বাণু নিষেক সম্পন্ন করা হয়, এবং নিষেক সম্পন্ন করার পর যে জাইগোট উৎপন্ন হয় সেই জাইগোটটাকে নিয়ে ফ্যালোপিয়ান টিউবের মধ্যে স্থানান্তরিত করা হয়, সে সারোগেট মাদার হোক বা মাতৃকোষের মধ্যে মাতৃদেহের মধ্যে, সেখানে কিন্তু এই জাইগোটটাকে ট্রান্সফার করা হয়। এই জাইগোট ট্রান্সফার করার ঘটনাকে বলা হয় জাইগোট ইন্ট্রাফ্যালোপিয়ান টিউব মেথড। তাহলে এখানে যেটা জিফট ZIFT, এটাই হচ্ছে সেই জাইগোট ইন্ট্রাফ্যালোপিয়ান টিউব মেথড, সেটা কিন্তু টেস্ট টিউব বেবির ক্ষেত্রেই ব্যবহার করা হয়। পরের কোশ্চেন বলছে দ্বিসংকর জননের টেস্ট ক্রস অনুপাত হলো। আমরা জানি টেস্ট ক্রস অনুপাতের অনুপাত কত হয় 1:1 হয়ে থাকে, সেটা কি হচ্ছে মনোহাইব্রিড ক্রসের ক্ষেত্রে বা এক সংকর জননের ক্ষেত্রে, কিন্তু এখানে আমাদের চেয়েছে দ্বিসংকর জনন। তাহলে দ্বিসংকর জননের ক্ষেত্রে এর অনুপাত হবে 1:1:1, 1:1:1, মানে 4টে 1 থাকবে। আচ্ছা 9:3:3:1 কি স্যার না দ্বিসংকর জননের ফিনোটাইপ অনুপাত, দ্বিসংকর জননের ফিনোটাইপ অনুপাত। 1:2:1 কি স্যার, এটাও হচ্ছে ফিনোটাইপ সরি জিনোটাইপ অনুপাত, এটা জিনোটাইপ অনুপাত কার এক সংকর জননের। আর 1:2:2:1 এটা কোনো অনুপাতের মধ্যে পড়ে না। সো আমাদের এখানে যে অপশনগুলো আছে সেখানে আমরা যদি দেখি 9:3:3:1 হচ্ছে কি দ্বিসংকর জননের ফিনোটাইপ অনুপাত, 1:2:1 হচ্ছে এক সংকর জননের জিনোটাইপ অনুপাত, আর 1:1:1:1 হচ্ছে দ্বিসংকর জননের টেস্ট ক্রসের অনুপাত। পরের কোশ্চেন আমরা আসি, মানবদেহের 9টি নিষ্ক্রিয় অঙ্গ হলো। মানবদেহের নিষ্ক্রিয় অঙ্গগুলো যদি আমরা দেখি সেখানে কি আছে, অ্যাপেন্ডিক্স সব থেকে উল্লেখযোগ্য। অ্যাপেন্ডিক্স ছাড়া আর কিছু আছে কি, হ্যাঁ তৃতীয় মোলার আছে, ক্যানাইন আছে। আর কি স্যার মানুষের স্তন। আর কি স্যার চোখের তৃতীয় পর্দা, যেটাকে আমরা নিকটিটেটিং পর্দা বলে থাকি। আর কি স্যার কানের পর্দা, কর্ণ পর্দা। স্যার এটা একটা কি হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গ। স্যার কর্ণছত্র নয়, কানের পর্দা, কর্ণছত্র নয়। তাহলে কর্ণছত্র কিন্তু কোনো নিষ্ক্রিয় অঙ্গ নয়। তাহলে অ্যান্সার হবে কি স্যার নিকটেটিং পর্দা, আর একটা হচ্ছে স্যার পুরুষের স্তনগ্রন্থি, দুটোর মধ্যে যে কোনোটাই আমরা বলতে পারি। পরের কোশ্চেন 5 নম্বরে বলছি কি এন্ডোজেনাস অ্যান্টিজেন নিচের কোনটা একটা এন্ডোজেনাস। আমরা যদি দেখি অ্যান্টিজেন কিন্তু উৎস অনুসারে দুই প্রকারের হয়ে থাকে, একটা হচ্ছে এক্সোজেনাস আর একটা হচ্ছে এন্ডোজেনাস। এক্সোজেনাস কি না যেটা দেহের বাইরে থেকে ভিতরে প্রবেশ করবে সেটাকে বলা হবে এক্সোজেনাস, যেমন কি ভাইরাস ব্যাকটেরিয়া যারা বাইরে থেকে ভিতরে আসছে। আর এন্ডোজেনাস কি না স্যার দেহের মধ্যে উৎপন্ন এমন কোনো পদার্থ যেটা আমাদের রোগ সৃষ্টি করতে সক্ষম, তো সেটা হচ্ছে কি আমাদের কার্ডিওলিপিন। কার্ডিওলিপিন আমাদের হার্ট থেকে উৎপন্ন হয়, যেটা কিন্তু একটা এন্ডোজেনাস অ্যান্টিজেন হিসেবে কাজ করে। পরের কোশ্চেন বলছে ট্রান্সলেশনের জন্য প্রয়োজনীয় আরএনএ হলো। ট্রান্সলেশনের জন্য আমরা জানি এমআরএনএ, আরআরএনএ এবং টিআরএনএ 3 রকম আরএনএরই প্রয়োজন হয়। কারণ না স্যার এমআরএনএ দুটো রাইবোজোম খণ্ডকের মধ্যে উপস্থিত থাকে অধৈককের মধ্যে, আরআরএনএ স্যার রাইবোজোম অধৈককের মধ্যে উপস্থিত থাকে। আর স্যার টিআরএনএ যে কি করছে স্যার অ্যাকসেপ্টর সাইট পলিপেপটাইড সাইট হয়ে এক্সিট সাইড দিয়ে বেরিয়ে যায়, অথচ স্যার টিআরএনএ এর উপরেই কিন্তু আমাদের যেটা অ্যামাইনো অ্যাসিড সেই অ্যামাইনো অ্যাসিড অবস্থান করে। সো আমাদের অ্যান্সার হবে কি সব কটি কিন্তু প্রয়োজন হয়।
পরের কোশ্চেন যদি আমরা দেখি যে ট্রান্সক্রিপশনের জন্য প্রয়োজনীয় উৎসেচক, ট্রান্সক্রিপশন প্রক্রিয়ার জন্য আরএনএ পলিমারেজের প্রয়োজন হয়, যেটা হচ্ছে ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ, নট আরএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ। অ্যান্সার হচ্ছে কি স্যার আরএনএ পলিমারেজ, কিন্তু এটা মনে রাখা দরকার যে আরএনএ পলিমারেজ যেটা ব্যবহার করি সেটা কিন্তু ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ। কারণ স্যার কি ডিএনএ থেকে আরএনএ উৎপন্ন হচ্ছে, তাই ডিএনএ এর উপর ডিপেন্ড করে আরএনএ পলিমারেজ কাজ করবে, সেটা হচ্ছে ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ। পরের কোশ্চেন হচ্ছে স্যার পেব্রাইন রোগটি দেখা যায় কাদের? যদি আমরা দেখি রেশম মথের ক্ষেত্রে কিন্তু এই পেব্রাইন রোগটা দেখা যায়। অ্যাটাভিজম, অ্যাটাভিজম বলা হয় কি না, এটা একটা হঠাৎ বৈশিষ্ট্য আর কি, একদম প্রচ্ছন্ন ঘটনা, যেটা হচ্ছে কি মানুষের কিন্তু লেজ থাকে না, কিন্তু যদি কোনো কারণে দেখা যায় হঠাৎ করে কোনো মানুষের লেজ, কোনো শিশুর জন্ম হয়েছে তার লেজ দেখা যাচ্ছে, লেজ মানে অ্যাকচুয়ালি লেজ নয়, যেটা হচ্ছে কক্সিস, কক্সিস অংশের উপবৃদ্ধি দেখা যায়, বা সার্ভাইকাল অংশের কি হচ্ছে ফিস্টুলা বলা হয় যেটাকে, বৃদ্ধি উপবৃদ্ধি দেখা যায়, তখন সেটাকে বলা হয় কি মানুষের লেজ, তো এটা লেজ নয়। তো এই ঘটনাটাকে আমরা কি বলি অ্যাটাভিজম বলে থাকি। তো এখানে আমাদের অপশন আছে সেকেন্ড অপশন, যেখানে বলা আছে মানুষের সার্ভাইকাল ফিস্টুলাকে অ্যাটাভিজম বলা হয়। পরের কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি কোনটি গৌণ বায়ু দূষক? গৌণ বায়ু দূষক কাকে বলা হয়, মুখ্য বায়ু দূষক কাকে বলা হয়? যেটা হচ্ছে প্রকৃতিতে উপস্থিত থেকে, বায়ুতে উপস্থিত থেকে বায়ু দূষণ ঘটে সেটাকে বলা হচ্ছে বায়ু দূষক, প্রাথমিক বায়ু দূষক বা মুখ্য বায়ু দূষক। আর যেটা বায়ুতে উপস্থিত থাকে না কিন্তু কোনো কারণে দুটো দূষকের দ্বারা বিক্রিয়া সম্পন্ন করে নতুনভাবে বায়ু দূষক রূপে উৎপন্ন হয় তাকে আমরা বলবো গৌণ বায়ু দূষক। এখানে এক্সাম্পল হচ্ছে প্যান, কারণ কি হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড আর হাইড্রোকার্বন পরস্পরের সঙ্গে বিক্রিয়া করে কিন্তু প্যান গঠন করে। পরের কোশ্চেন বলছে জীববৈচিত্র্য বিলুপ্তির প্রধান কারণ কোনটি? যদি আমরা দেখি জীববৈচিত্র্য বিলুপ্তির প্রধান কারণ, সেটা আমাদের অ্যান্সার হবে কি না বাসস্থানের অভাব, কিন্তু এখানে আমাদের বাসস্থানের অভাব অপশনে দেয়নি, তাহলে বাসস্থানের অভাব যদি না হয় তাহলে অ্যান্সার হবে সেকেন্ড পয়েন্ট যেটা, সেটা হচ্ছে কি দূষণ। তাহলে এখানে যদি দূষণ অপশন থেকে থাকে তাহলে সেটা আমাদের অ্যান্সার হবে। তাহলে প্রথম হচ্ছে বাসস্থানের অভাব, কিন্তু বাসস্থানের অভাব অপশনে না থাকায় আমাদের অ্যান্সার হবে দূষণ, এটা কিন্তু একটা অন্যতম প্রধান কারণ। যদি দূষণও না থাকে তাহলে অ্যান্সার হবে কি চোরা শিকার। ওকে, বাকিগুলো কিন্তু সবই ছোটখাটো পয়েন্ট আর কি, ছোটখাটো কারণ। আচ্ছা, পরের কোশ্চেন চলে আসি অ্যানথ্রাকোসিসের কারণ হলো। অ্যানথ্রাকোসিস কি, কোথা থেকে এসেছে টার্মসটা? আমরা জানি কি কয়লার বিভিন্ন প্রকারভেদ আছে না, কি হচ্ছে বিটুমিনাস, অ্যানথ্রাসিস, তো এই যে অ্যানথ্রাসিস, বিটুমিনাস, পিট, লিগনাইট, তো এইগুলো উপস্থিত থাকে। তো বলছে এখানকার মধ্যে এই অ্যানথ্রাসিস থেকে নেওয়া হয়েছে অ্যানথ্রাকোসিস কথাটা। তাহলে অ্যানথ্রাকোসিস কি স্যার, কয়লা কারখানায় যে সমস্ত শ্রমিকরা কাজ করে সেই কয়লার গুঁড়ো গিয়ে যদি লাংসের কোনো ক্ষতি করে তখন সেটাকে বলা হয় অ্যানথ্রাকোসিস। আর্সেনিক কারখানায়, আর্সেনিক যেখানে কাজ, আর্সেনিক নিয়ে কাজ হয় সেই সমস্ত জায়গাতে আর্সেনিকের গুঁড়ো গিয়ে যদি ফুসফুসের কোনো ক্ষতি করে তখন সেটাকে বলা হয় কি আর্সেনিকোসিস। ঠিক একই রকম ভাবে সিলিকা বা বালি সিমেন্ট কারখানা থেকে যে সিলিকা নির্গত হয় সেই সিলিকার দ্বারা যদি ক্ষতিগ্রস্ত হয় তখন সেটাকে বলা হয় সিলিকোসিস। ওকে, আচ্ছা পরের কোশ্চেনে চলে আসি। বলছে মূলের কোষে ক্রোমোজোম সংখ্যা 14, তাহলে মূলের কোষটা কি একটা ডিপ্লয়েড কোষ যেখানে ক্রোমোজোম সংখ্যা কত 14 বলেছে, তাহলে সহকারী কোষের ক্রোমোজোম সংখ্যা কত হবে? সহকারী কোষ মানে কি স্যার সাইনার্জিড, তাহলে সাইনার্জিড কোষ আমরা জানি হ্যাপ্লয়েড হয়ে থাকে, তাহলে স্যার হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড যদি 14 হয় তাহলে হ্যাপ্লয়েড কত হবে স্যার 7 হবে, তাহলে অ্যান্সার হবে আমাদের 7। পরের কোশ্চেন বলছে ডাউন সিনড্রোমের কারণটি হলো, আগের সেটেও আমরা দেখেছিলাম কোশ্চেনটা ছিল ডাউন সিনড্রোমের কারণ হচ্ছে কি ক্রোমোজোমাল নন ডিসজাংশন। এটা হচ্ছে কি 21 নাম্বার ক্রোমোজোমের ট্রাইজোমির কারণে এই ঘটনা দেখা যায়, আর এই ট্রাইজোমি, মনোজোমি, এই সমস্ত ঘটনাগুলোকে বলা হয়ে থাকে নন ডিসজাংশন, ক্রোমোজোমাল নন ডিসজাংশন। সো আমাদের অ্যান্সার হবে কি ক্রোমোজোমাল নন ডিসজাংশন। তো এইখানে আমাদের মডেল কোশ্চেন সেট 11-এর এমসিকিউ গুলো শেষ হচ্ছে। তোমরা পড়াশোনা করতে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরের ভিডিওতে। আজকে এখানেই শেষ করছি, বাই।